আর আমি যদি একজন ভীরু আলোচক হই, আর আমি যদি মনে করি যে না আপনারা বাতিল করে, আমিও বাতিলের পক্ষে, মানে নতুন করে লেখার পক্ষে, কিন্তু আমার মনের কথা হচ্ছে যে না আমি বাতিলের পক্ষে না, আমি সংশোধনের পক্ষে। ধরেন এখন আপনারা যদি আমাকে সুরাচারের দূষণ না ভাবেন, আমি যদি ভাবতে পারেন এটা ভেবে যদি আমি বলি আমার কথাটা, দেখে যাবো মুসলিম আহমেদ যখন এই সংবিধানের কথা হচ্ছিল তখন কিন্তু বঙ্গবন্ধু আবুল হোসেন আমাদের কাছে লোক পাঠিয়েছিলেন, যে বলছিলেন যে মনসুর ভাইকে বলবেন তার যা ইচ্ছা তাই জন্য লিখে দেন, তিনি যেটা লিখবেন সেটা আমি সংবিধানে ঢুকিয়ে দিব। সুতরাং তার যে তার যে জ্ঞান, এই যে তার যে গ্রহণযোগ্যতা, সেটা কিন্তু তার ছিল, এবং সেই জন্য তিনি কিন্তু এত বিস্তৃতভাবে সংবিধান আলোচনা করেছেন। তাদের হয়তো কারো কারো বিল টিল পাওনা থাকে, অথবা কেউ কেউ স্টেজে যারা আছেন তাদের সাথে কোনো কাজ করবে সেই জন্য। কিন্তু সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি জানি যে কিভাবে একটি সবাই দ্রুত কথা শেষ করতে হয়। আর এখানে আমি যা শুনলাম, শোনার ফলে প্রকৃত অর্থেই আমার আর বলা খুব খুব মানে কি নাই, কারণ মাননীয় সভাপতি এবং আমাকে যারা এখানে আসার সুযোগ করে দিয়েছেন, ইমরান এবং মাহফুজ ভাই, তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমার যেটা মনে হয়েছে সেটি হচ্ছে, সংবিধান বিশেষজ্ঞ হিসেবে আরিফ খান অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এবং তরুণ প্রজন্মের কণ্ঠ হিসাবে আমাদের সারোয়ার তুষার, তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এবং যে সংবিধান নিয়ে কথা হচ্ছে, সেই সংবিধান যিনি প্রণয়ন করেছেন তিনি নিজে এখানে আছেন। সুতরাং এই সংবিধান নিয়ে আমাদের তো বলার কিছু নেই, অন্তত আমার তো নেই, কারণ আমি কি বলবো। কারণ প্রবন্ধকার তিনি তার প্রবন্ধ সম্পর্কে বলেছেন, তার প্রবন্ধের ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে, এবং আমি মনে করি এই প্রবন্ধটি খুব ভালো একটি প্রবন্ধ হয়েছে দুটি দিক থেকে। একটি হচ্ছে, এই প্রবন্ধে আমার কাছে মনে হয়েছে এই প্রথম আমরা সংবিধান নিয়ে আলোচনা করার সময় সংবিধানের যে ইতিহাস দেখি, সেই ইতিহাস সাধারণত সে ব্রিটিশ উপনিবেশিক যুগ থেকে শুরু করা হয়, কিন্তু তিনি শুরু করেছেন বিভিন্ন জায়গা থেকে, সেটি হচ্ছে লখনৌ চুক্তি এবং বেঙ্গল প্যাক্ট থেকে। একজন ইতিহাসের বা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমার কাছে মনে হয়েছে এই যে উপস্থাপনটার মধ্যে একটু অভিনবত্ব আছে, এই জন্য তাকে আমি কৃতিত্ব দিই। দুই নম্বর হচ্ছে, তিনি সার্থক এই অর্থে, যে কোনো প্রবন্ধ আমাদের সাধারণত আমাদের জ্ঞান চর্চার মধ্যে একটা ধারা হচ্ছে যে একজন প্রবন্ধকার আসবেন, তার অনুরাগী কিছু আলোচক থাকবেন, এবং তার চেয়ে বড় অনুরাগী একজন সভাপতি থাকবেন, তিনি যা বলবেন পিঠ ছাপটা যাওয়া হবে এবং জ্ঞানের চর্চা এখানে হবে। কিন্তু এখানে সেটি হয়নি। ইমরানকে ধন্যবাদ যে তিনি মাল্টি ডিসিপ্লিনের এবং মাল্টি ডাইমেনশন থেকে কথা বলা হবে সেই ধরনের আলোচনা তিনি স্থির করেছেন। যদিও আমাকে অযোগ্য একজন হিসাবে এটাও দিতে হয়, কারণ অযোগ্য লোকজন থাকলে সুবিধা হয় যে যোগ্য লোকজনের যে উচ্চতা সেটি পরিমাপিত হয়। কারণ আমি ডাক্তার আমি ওনাকে বলছিলাম জাহিদুর রহমানকে, তাকে সবসময় ভার্চুয়ালি দেখি, এখনো দেখি, এবং আজকে কখন দেখলাম খুব ভালো লাগে, এবং বরাবর তিনি খুব যুক্তির সঙ্গে কথা বলেন, তার যুক্তির ফল কি সেটা আমরা পেয়েছি। এখন আমার হচ্ছে মনে হচ্ছে, যেহেতু কামাল হোসেন স্যার আছেন এবং আরিফ ভাই অনেক ভালো কথা বলেছেন, আমার একটা জায়গা থাকতে পারে যেটা ইমরান বলেন যে আবুল মনসুর আহমদের দৃষ্টিকোণ কি, এবং সেটাই যেভাবে প্রস্তাবটা করা হয়েছিল সেটা আমার মনে হয়েছিল প্রবন্ধ পাঠ হবে, তারপর করে আমি বলবো। তো আমি বললে যেটা হয়, আমাদের তো প্রবন্ধের বা আলোচনার স্টাইল থাকে, সেই স্টাইল অনুযায়ী কিছু বিষয় আমি ঠিক করেছিলাম। এখন আমাদের সেগুলো বললে হবে না, কারণ সেগুলো অনেক বলা হয়, তাই না? এখন শুরু করা হয়েছে এখানে নিচের থেকে, এবং আমাকে অন্য কথা বলতে হবে। সেটা বলতে যে আমার যেটা মনে হচ্ছে, যে কথাটা বলা হয়নি, আবুল মনসুর আহমদ আমাদের জন্য খুব জরুরি। তিনি যেটা বলা হয়েছে যে রাজনৈতিক চিন্তক কিংবা আমাদের ইতিহাসের যে নির্মাণ, তাদের একজন নির্মাতা এবং সাহিত্যিক, সেগুলো তো আছে। একটা যেটা আলোচনায় আসেনি, এবং আমি যেহেতু পার্লামেন্টের ছাত্র, পার্লামেন্ট নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমার মনে হয় যে দুটো কথা আমি বলতে পারি। একটা হচ্ছে, আবুল মনসুর আহমদ বাংলাদেশের সংবিধানের যে কথা বলেছিলেন, তার আরেকটি বড় অথরিটি ছিল, সেটি হচ্ছে তিনি পাকিস্তান গণপরিষদে পাকিস্তানের যে সংবিধান হয় 1956 সালে, সেই সংবিধানের উপরে কিন্তু তিনি খুবই গুরুত্বপূর্ণ। এটা হয়তো আপনারা যারা না পড়ে থাকেন
তাদেরকে আমি অনুরোধ করব আপনারা আবুল নসর আহমেদের যে 50 বছর যে তার যে মাইলস্টোন ওয়ার্ক সেটি পড়বেন, সেটা কিছু ইঙ্গিত আছে, এবং পাকিস্তান গণপরিষদের যে প্রসিডিং সেটা যদি পড়েন দেখবেন তিনি কিন্তু ইতিহাস নির্মাণ করেছিলেন সেই গণপরিষদে। তিনি এক নাগাড়ে 2 দিনে 7 ঘন্টা সেই সংবিধানের উপরে বিরোধী দলের নেতা হিসাবে বা বিরোধী দলের সদস্য হিসেবে বক্তব্য রেখেছিলেন, এবং সেই বক্তব্যের জন্য তাকে সেই সময় এডমান্ড বার্কের সাথে তুলনা করা হয়েছিল। হাউ পাওয়ারফুল হিজ স্পিচ ওয়াজ অ্যাট দ্যাট টাইম। শুধু তাই না, তিনি প্রথম সেই সংবিধানের পরে 167টি সংশোধনী আনেন, এবং তিনি আলোচনার সময় সেটিকে 200 সংশোধনীতে রূপান্তরিত করেন, এবং প্রতিটি সংশোধনীর উপর তিনি নিজে লিখেছেন যে আমি প্রতিটি সংশোধনীর উপর 5 থেকে 7 মিনিট কথা বলি। তাহলে গড়ে যদি আমরা ধরি 6 মিনিট, তার মানে 1200 মিনিট তিনি কথা বলেন, প্রায় 20 ঘন্টা। 20 ঘন্টা এবং 7 ঘন্টা, এইভাবে এত সময় ধরে কোনো সংবিধানের উপর কথা বলা পৃথিবীর ইতিহাসে আর কোথাও আছে কিনা যায় না, এই উপমহাদেশে নাই। সেই দিক থেকেও আবুল নসর আহমেদের অথরিটি, সেই যদি আমরা দেখবো আবুল নসর আহমেদ এই কারণে ব্যতিক্রম যে তিনি ওই সংবিধানকে এইভাবে তৈরি করেন, আলোচনা করেন, এবং তারপরে 72 সালের সংবিধানের উপরে, যেটা অনেকে বলেছেন, কেউ কেউ বলেছেন, তিনি কিন্তু সবচেয়ে বেশি যে তাত্ত্বিক এবং বস্তুনিষ্ঠ আলোচনা যেটাকে বলে সেটা তিনি করেছেন। আপনারা অনেকেই জানেন যে যখন এই সংবিধানের কথা হচ্ছিল তখন কিন্তু বঙ্গবন্ধু আবুল নসর আহমেদের কাছে লোক পাঠিয়েছিলেন, যে বলছিলেন যে মনসুর ভাইকে বলবেন তার যা ইচ্ছা তাই জন্য লিখে দেন, তিনি যেটা লিখবেন সেটা আমি সংবিধানে ঢুকিয়ে দিব। সুতরাং তার যে তার যে জ্ঞান, এই যে তার যে গ্রহণযোগ্যতা, সেটা কিন্তু তার ছিল, এবং সেই জন্য তিনি কিন্তু এত বিস্তৃতভাবে সংবিধান আলোচনা করেছেন। এইটুকু বললাম। তারপরে যে কথা তিনি যেভাবে সমালোচনা করেছিলেন সংবিধান, সেটা খুব অনেকগুলো কথা আপনারা বলেছেন। তার সমালোচনার 2টি প্রধান ভাগ ছিল। একটা হচ্ছে তার ভাষিক সমালোচনা, তিনি ল্যাঙ্গুয়েজের দিক থেকে সমালোচনা করেন, একটা হচ্ছে বিধিগত দিক থেকে। এটা তার বইয়ের একটি পরে তিনি এটাকে তার 50 বছর যে গ্রন্থ সেটা একটি পরিচ্ছেদ হিসাবে যুক্ত করেন, অধ্যায় হিসাবে। এবং ওই ভাষিক সমালোচনা তিনি কিন্তু বলেছিলেন যে এই যে আমরা যে পিপুলস রিপাবলিকের গণপ্রজাতন্ত্র বললাম, তিনি এই গণ শব্দের তার আপত্তি ছিল, এবং এটা আমরা এখন মনে করি। আপনারা দেখবেন আবুল নসর আহমেদের, আমি তো বিস্তৃত আলোচনায় যাচ্ছি না, তার যে অনেকগুলো বক্তব্য সেগুলো প্রফিট প্রমাণিত হয়েছে, তিনি যে সমালোচনাগুলো করেছিলেন। তার আরেকটি ভাষিক সমালোচনা ছাড়া আরেকটি সমালোচনা ছিল, সেটা হচ্ছে যে তিনি বিধানগত সমালোচনার দিকটা আমি ভাষিকের বিস্তৃত গেলাম না। তিনি যেমন বলছিলেন যে এতগুলো অনুবাদ করা হয়েছে, অনুবাদের মধ্যে একটা সংস্কৃতি ভাষা অনুবাদ, তিনি বলেছিলেন যে এত শব্দ ইংরেজি, অনেক শব্দ ইংরেজি থাকলেই চলতো, সেটা প্রমাণিত হয়েছে, সেটা রাখা হয়েছিল। তার যে সব সমালোচনা আমরা গ্রহণ করব কিংবা সবাই গ্রহণ করে দরকার নেই, কিন্তু আমি আমার বইতে লিখেছি তার সব সমালোচনা আমরা গ্রহণ নাও করতে পারি, কিন্তু তিনি করেছিলেন। এবং আবুল নসর আহমেদের সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে, আমি মনে করি তিনি কিন্তু সেই রকম বুদ্ধিজীবী ছিলেন, লেখক ছিলেন, তিনি স্রোত দেখে কথা বলতেন না। এখন ধরেন এই মঞ্চের মধ্যে আপনারা যারা অংশগ্রহণ করছেন সবাই, আমার যেটা মনে হচ্ছে প্রায় সবাই সংবিধান যেটা আছে এটা বাতিল করার পক্ষে। আর আমি যদি একজন ভীরু আলোচক হই, আর আমি যদি মনে করি যে না আপনারা বাতিল করেন, আমিও বাতিলের পক্ষে, মানে নতুন করে লেখার পক্ষে, কিন্তু আমার মনের কথা হচ্ছে যে না, আমি বাতিলের পক্ষে না, আমি সংশোধনের পক্ষে। ধরেন এখন আপনারা যদি আমাকে সরাসরি দূষণ না ভাবেন, আমি যদি ভাবতে পারেন এটা ভেবে যদি আমি বলি আমার কথাটা, দ্যাট ইজ আবুল নসর আহমেদ, হি স্পোক লাইক দ্যাট। একটা উদাহরণ দিচ্ছি, যে যেটা ভাষান্তরের ভাষার কথাটা বলা হয়েছিল, সংবিধানটা প্রথম লেখা হয়েছিল বাংলায়, তারপরে করা হয়েছে ইংরেজিতে, তারপরে আবার বাংলায়, ঠিক আছে? এটা তিনি সমালোচনা করেন। এবং তিনি 153 অনুচ্ছেদে যে বলা হয়েছে যে বাংলাটা প্রাধান্য পাবে, তিনি ক্যাটাগরিটা আপনারা কেউ উল্লেখ করেছেন, ক্যাটাগরি বলেছিলেন যে এই জন্য কিন্তু ভবিষ্যতে কি শব্দটা তা ব্যাগ পাইতে হইবে। আমি ঠিক জানি না, আরিফ ভাই বলতে পারবেন তিনি যে অর্থে ব্যাগ পাইতে হবে বলছেন। তিনি ব্যাগ পাইতে হবে বলছিলেন যে কারণ ইংরেজি যদি লেখা থাকতো, ইংরেজি যদি, এটা তো অনেকে আমরা বলছি যে এটা তো শুধু আইনের বিষয় না, এটা তো আইনের বিষয়ও তো।
1 জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জেস। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদ নেই।